বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প পাশাপাশি। তবে তার আগে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। এক। বসিয়া শুইয়া কাগজ পড়িয়া তাস খেলিয়া আড্ডা দিয়া পরচর্চা ও পরনিন্দা করিয়া করিয়া হয়রান হইয়া গেলাম। শান্তি পাইতেছি না। আসল কারণ অর্থাভাব। আমরা যাহা করিবার তাহা করিয়াছি, পরীক্ষা পাশ করিয়াছি, বহুস্থানে চাকুরির জন্য দরখাস্ত দিয়াছি, এমনকি কিছুদিন ইন্স্যুরেন্সের দালালিও করিয়াছি, কিন্তু কিচ্ছু হয় নাই। অবশ্য এখনও অনেক কিছু করার বাকি আছে। স্টেশনারি দোকান বা মুদিখানার দোকান, অন্ততপক্ষে একটা পান বিড়ির দোকান খুলিয়া একবার চেষ্টা করিয়া দেখিব ভাবি। কিন্তু মাছের জ্বালায় অস্থির। যেই একটু শুইব ঠিক চোখের কোণটিতে আসিয়া বসিবে এত মাছি আর এত গরম। সুস্থির হইয়া যে একটু চিন্তা করিব তাহার উপায় নাই। উঠিয়া বসিলাম। এই দারুণ দ্বিপ্রহরে ঠায় বসিয়া চিন্তা করাও মুশকিল। শুইলেই মাছি। হাতে পয়সা থাকিলে মাছি মারার আরোগ ছিটাইয়া খানিকক্ষণ স্থির হইয়া চিন্তা করিতাম। আপনারা হয়তো হাসিতেছেন এবং ভাবিতেছেন, আচ্ছা চিন্তাশীল লোক তো। পেটের চিন্তার মতো অত সহজ অথচ জটিল চিন্তা আর নাই। দিন রাত সেই চিন্তাই করিতেছি। আমি চিন্তাশীল নই, চিন্তাগ্রস্ত। ঠিক করিয়া ফেলিলাম, কলিকাতা যাইব। কলিকাতায় গিয়া প্রাণপণ চেষ্টা করিয়া দেখিব। এই পল্লীগ্রামে পড়িয়া থাকাটা কিছু নয়। দোকানি যদি করিতে হয় কলিকাতায় বেস্ট ফিল্ড। চাকুরিও জুটিয়া যাইতে পারে, কিছুই বলা যায় না। এতকাল শুধু ঘরে বসিয়াই দরখাস্ত করিয়াছি। অফিসে অফিসে ঘুরিয়া বেড়াইলে একটা কিছু জুটিয়া যাওয়ার অসম্ভব নয়। কলিকাতা যাওয়াই ঠিক। পরদিন সকালে বাবার রূপার গড়গড়াটা লইয়া বাহির হইয়া পড়িলাম। বাঁধা দিয়া কিছু অর্থ সংগ্রহ করিতে হইবে। অর্থ না লইয়া কলিকাতা যাওয়ার কোনো অর্থ হয় না। রূপোর গড়গড়ার শুনিয়া আপনারা ভাবিবেন না যে আমি কোনো জমিদার তো নয়। তাহা নয়। বাবা শৌখিন লোক ছিলেন এবং সেই জন্যই সম্ভবত কিছু রাখিয়া যাইতে পারেন নাই। গড়গড়া বাঁধা দিয়া গোটা 10 টাকা মিলিল। হাতে আরও গোটা 10 ছিল। সুতরাং বাহির হইয়া পড়িলাম। 2। দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় আসিয়া আশ্রয় লইলাম। সম্পর্কটা এতই জটিল যে বিকাশবাবু আমার ঠিক কী তাহা নির্ণয় করা আমার পক্ষে দুঃসাধ্য হইল। আমার মায়ের বঞ্ঝির খুড়শাশুড়ির ভাইপোর পিস্তত শালার আপন ভাইরা ভাই এই বিকাশবাবু। রীতিমতো অঙ্ক না কষিলে ঠিক সম্পর্কটি বাহির করা শক্ত। এত হাঙ্গামার মধ্যে না গিয়া প্রথম সাক্ষাতেই তাহাকে বলিয়া বসিলাম, কি ভায়া, চিনতে পারছ? ভায়া নিশ্চয়ই আমাকে চিনতে পারেন নাই, তথাপি বলিলেন, অনেকদিন পরে কি না, তাই একটু বাঁশবেড়ে থেকে এসেছেন বুঝি? বুঝিলাম বংশ বাটিতেও ইহাদের বংশের কেহ আছেন। বলিলাম, না, চিনতে পারেননি দেখছি, চেনবার কথাও নয়। আসছি আমি বাঁকুড়া থেকে, বাঁকুড়ার ইন্টেরিয়ারের থাকি আমি। আমি হলাম গিয়ে তোমাদের বলিয়া মায়ের নিকট হইতে সম্পর্কে যে ফর্মুলাটা মুখস্থ করিয়া আসিয়াছিলাম তাহা বলিয়া গেলাম এবং শেষকালে বলিলাম, তুমি হলে গিয়ে আমার হেমন্তের ভাইরা ভাই। আপন লোক সব কলকাতার গলি খুঁজতে পড়ে আছে, দেখাশোনা আর হয়ে ওঠে না।
এবার মনে করলাম যাই, একটু বিকাশ ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। কলির মস্তকস্থিত আমার বিবর্ণ ট্রাঙ্ক এবং মলিন বিছানাপত্রের দিকে দৃষ্টিপাত করিয়া বিকাশবাবু বলিলেন, থাকবেন নাকি এখানে? বেশি দিন নয়, 2-4 দিন। ও। কলি বিছানাপত্র নামাইয়া পয়সা লইয়া চলিয়া গেল। একটু পরে দেখিলাম বিকাশ ভাইও খাওয়া দাওয়া সারিয়া পোশাক পরিয়া বাহির হইয়া গেলেন। একা চুপ করিয়া বসিয়া রহিলাম। ধৈর্য অবশ্য বেশিক্ষণ টিকিল না। নানা আকৃতির একপাল ছেলে মেয়ে আসিয়া ঘিরিয়া ধরিল। কেহ বলে লজেন্স জুস দাও, কেহ বলে ঘুড়ি চাই, কেহ কিছু না বলিয়া পকেটে হাত ঢুকাইয়া দিল। আমার কর্ণমূলে একটি আঁচিল ছিল, তাহা লইয়া কেহ কেহ ভারী খুশি হইয়া উঠিল। এত অল্প সময়ের মধ্যে ছেলেরাই শুধু জমাইতে পারে। বাহির হইয়া পড়িতে হইল। 3 দিন কাটিল। কলিকাতায় প্রায় 10 বছর পূর্বে আসিয়াছিলাম অধ্যয়ন উপলক্ষে। এখন ঘুরিয়া দেখিলাম আমার পরিচিত একজনও নাই। সহপাঠীগণ কে কোথায় চলিয়া গিয়াছে। অধ্যাপকেরা সব নতুন লোক। যে মেসে পূর্বে থাকিতাম তাহা এখন ডাই ক্লিনিং হইয়াছে। আমাকে কেহ চিনিল না, আমিও কাহাকে চিনিলাম না। ঘুরিয়া ফিরিয়া পুনরায় বিকাশ ভায়ার বাসায় ফিরিয়া আসিতে হইল। 3 দিন এই রূপেই কাটিল। বিকাশবাবুর সহিত একটু দেখা হয় সকালে। সমস্ত সকালটা তিনি তাড়াহুড়ো করিতে থাকেন, যেন লেট না হইয়া যায়। নিজেই গামছা লইয়া সকালে বাহির হইয়া যান। বাজার করিয়া ব্যস্ত সমস্তভাবে ফিরিয়া আসেন। বাজারটা রাখিয়াই তেল মাখিতে বসিয়া যান। কোনো রকম গায়ে তেল মাখাইয়া কলতলায় স্নান করিতে করিতে গৃহিণীকে হুকুম দেন, ভাত বাড়ো। ওগো শুনছ, লেট হয়ে যাবে, 8:45 হলো, যেতেও তো আবার খানিকক্ষণ লাগবে। তাহার পরে ঊর্ধ্বশ্বাসে নাকে মুখে গুঁজিয়া তাড়াতাড়ি বাহির হইয়া পড়েন। ফেরেন কোনো দিন রাত্রি 10টা, কোনো দিন 11টা। সুতরাং বিকাশবাবুর সহিত আলাপ বেশিক্ষণ জমাইবার অবসর পাই নাই। ভাবি কাজের লোক। বিকাশ ভাইকে দেখিয়া হিংসে হয়। কেমন সুন্দর রোজ অফিসে যান, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, রাত্রে আরামে ঘুমায়। বিকাশ ভাইয়ের শরণাপন্ন হইলে কেমন হয়। চেষ্টা করিলে নিশ্চয়ই একটি চাকরিও আমাকে জুটিয়াই দিতে পারে। 4 পরের দিন সঙ্গ লইলাম। ঠিক যখন সে খাওয়া দাওয়া সারিয়া তাড়াতাড়ি বাহির হইয়া যাইতেছে, তখন বলিলাম, ভায়া, আমিও তোমার সঙ্গে একটু বেরোবো। আমার সঙ্গে? কেন? একটা কথা ছিল, মানে। তাহলে আসুন, দেরি করবেন না, আমার লেট হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে সে বেটা এসে পড়বে। সঙ্গে সঙ্গে বাহির হইয়া পড়িলাম। পথে যাইতে যাইতে বিকাশবাবু একবার জিজ্ঞাসা করিলেন, দরকারটা কি? অর্থাৎ কি করিয়া কথাটা বলিব ভাবিতে লাগিলাম। টাকা করি আমি ধার দিতে পারবো না, সেটা আগেই জানিয়ে রাখছি। না না, টাকা করি চাইনে। আচ্ছা চলো, ট্রামেই বলবো খন। ট্রামে তো আমি যাব না, আমি হেঁটেই যাব। বেশ তো, চলো আমিও হেঁটেই যাই। কত দূর? ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনে অফিস? কিসের অফিস? অফিস কে বললে আপনাকে? বলিয়া বিকাশবাবু সহাস্য দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিলেন। তবে? আরে রামু, আপনি বুঝি ভাবছেন আমি রোজ অফিসে যাই? কোথায় যাও তাহলে? একটু ইতস্তত করিয়া বিকাশবাবু বলিলেন, পালিয়ে যাই। নির্বাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। বিকাশবাবু বলিয়া চলিলেন, বাবা কিছু টাকা ফিক্সড ডিপোজিট রেখে গিয়েছিলেন, তারই 40 টাকার সুদ থেকে গ্রাসাচ্ছাদন চলছে। 3 বছর অবিরাম চেষ্টা করে চাকরি জোটাতে পারিনি, অথচ এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। চলুন, লেট হয়ে যাচ্ছে, সে বেটা এসে পড়লে বেঞ্চটা আর পাবো না। উভয় আবার খানিকক্ষণ নীরবে পথ অতিবাহন করিলেন। বিকাশবাবু আবার বলিলেন, বাড়িতে কথাটা ফাঁস করে দেবেন না যেন। বউ জানে আমি কোনো বড় অফিসে বিনা মাইনেতে অ্যাপ্রেন্টিসি করছি। কিছুদিন পরে মাইনে হবে, তাই তাড়াতাড়ি রোজ ভাত রেঁধে দেয়। আবার কিছুক্ষণ নীরবে পাশাপাশি চলিয়াছি।
আবার বিকাশবাবু বলিলেন, পালিয়ে আসি, বুঝলেন না? বাড়িতে ওই একপাল ছেলে নিয়ে সারাদিন বসে থাকা অসহ্য। সারাক্ষণ ওদের বায়না লেগেই আছে। বাঁশি কিনে দাও, লজেন্স দাও, পুতুল দাও। পাশের বাড়ির ছেলের লাল জামা হয়েছে, সেই রকম জামা করে দাও। গিন্নিরও নানা রকম আবদার আছে। সরে পড়ি, বুঝলেন না? আবার কিছুক্ষণ চুপচাপ। আবার বিকাশবাবু একটু হাসিয়া বলিলেন, বাড়িতে থাকলেই গোলমাল, বুঝলেন না? সেদিন রাত্রে গিয়ে শুনলাম ছোট ছেলেটার পড়ে গিয়ে মাথা চেঁচে গেছে, নাক দিয়ে রক্তও পড়েছিল প্রচুর। বাড়িতে থাকলে হই হই করে একটা ডাক্তার ফাক্তার ডাকতে হতো ধার করেও। ছিলাম না, নিশ্চিন্ত। চলুন একটু পা চালিয়ে। ইডেন গার্ডেনে গাছের ছায়ায় একটা বেঞ্চ আছে, সেইটিতে গিয়ে শুয়ে বসে সারা দিনটা, বুঝলেন? লেট হয়ে গেলে আবার এক ব্যাটা এসে সেটা দখল করে, বুঝলেন? পাশাপাশি দুজনে দ্রুতবেগে হাঁটিয়া চলিয়াছি। ইডেন গার্ডেনের খালি বেঞ্চটা না হাতছাড়া হইয়া যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।